আসসালামু আলাইকুম। আমি জিয়া হাসান, গাজীপুর নিউজ জোন থেকে সরাসরি সংযুক্ত আছি লাইভে। আপনারা দেখছেন এখানে একটি লাশের খাটিয়া আছে। এখানে একজন বয়স্ক মহিলা মৃত্যুবরণ করেছে। এখানে তার আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই কিন্তু উপস্থিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি বিষয়, সেটা হলো এই মহিলা, তার নাম লাল ভানু, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। গতকাল সে মৃত্যুবরণ করার পর তার দুই ছেলে তাকে তার দাফন কাফনে বাধা দেয়। আমরা বিস্তারিত জানাবো। কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন, সাউন্ডটা ঠিক আছে কিনা জানাবেন এবং সম্ভব হলে সবাই শেয়ার করবেন। অত্যন্ত হৃদয় বিদারক একটি নিউজ। অত্যন্ত মানে কি ধরনের নিউজ এটা আমি করতেছি, এই ধরনের নিউজ আমি কখনোই করি নাই। আপনারা জানেন সবাই। একটু আমি এই মৃত লাল বানুর ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার কি লাগে? উনি বোন লাগে। আপনার যে বোন, গত কবে মারা গেছে? গতকাল। কেন আপনারা দাফন করতে পারলেন না? দাফন করলো আমরা দুই ভাই নাই, বাধা দিয়েছে, তার নিয়ে পারি নাই। এই কারণে পারেন নাই? এখন দুই ব্যাগনার বাধার কারণে পোস্টমর্টেম করতে হয়েছে। পোস্টমর্টেম করে নিয়ে আজকে দাফন করবেন। আমি এখন কথা বলবো তার বড় ছেলে। আপনি তার বড় ছেলে কি? আপনি আসেন, একটু আসেন এইদিকে, মুরব্বী আসেন। আপনারা সবাই একটু কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন। আমি বিস্তারিত আপনাদের বলতেছি কি কারণে গতকাল তার দাফন হয় নাই। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবুল বাসার। আবুল বাসার। এই কাঞ্চনমুর্গা, এটাই আপনার বাড়ি? এই যে আপনার মা গতকাল মারা গেল, গতকাল কেন দাফন করতে পারলেন না? দুই ভাই থানায় দুই ভাই থানায় থেকে লোক নিয়েছে। হ্যাঁ, অভিযোগ করে, বুঝছেন? হ্যাঁ, আমি তারে মারছি, এইটাই। পরবর্তীতে কি করলেন? পরবর্তীতে পাই নাই, আমি রাখারই নাই। পরে পোস্টমর্টম করে নিয়ে আসেন আজকে। আপনাদের সুবিধার্থে আমি একটু যদি আপনাদের পরিষ্কার করি, ক্লিয়ার করি। আপনার যে দুই ছোট ভাই, সে দুজনের নাম কি? একজন আব্দুল রশিদ, একজন আব্দুল রফিক। দুজনে আপনার ছোট? আপনার মা এই লাল বানু আপনার দুই ছেলের নামে কত শতাংশ জায়গা লিখে দেয়? দেয় নাই। দেয় নাই? তার নাতির নামে দিছে। নাতির নামে? তো ওই তো আপনার ছেলেই তো তারা। আমার ছেলে দিছে। ছেলেরে দুই ছেলের নাম কি? একজন নাম ফারুক, একজন নাম সানোয়ার। তাদের দুজনকে কত শতাংশ জায়গা লিখে দিচ্ছে? 36 ডিসি। এই 36 ডিসি জায়গা লিখে দেওয়ার কারণেই আপনার দুই ছোট ভাই আপনার মায়ের সাথে ঝগড়া করে। হ্যাঁ, ঝগড়া করে নাই। হ্যাঁ, তারপরে যখন আপনার বাড়িতে তারা আসে, আপনার মা এসে আপনার বাড়িতে মৃত্যুবরণ করে। এখানে ছিল, একটু আপা বলেন তো বিষয়টা। আসেন। আসসালামু আলাইকুম। আপা, আপনার পরিচয়টা বলবেন একটু। জি, আমি ছেমানে আফরুজ্জাহান, প্রধান শিক্ষক, জানেচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে লাল বানু, উনি কি লাগে আপনার? উনি আমার খালা শাশুড়ি। যেহেতু আপনি একজন শিক্ষক, আমরা আশা করবো যে আপনার কাছ থেকে সঠিক তথ্যটা আমরা পাবো। তাহলে আপনার খালা শাশুড়ি? জি। কিভাবে, মানে ঘটনাটা কি হয়েছিল যদি একটু বলেন। আসলে আমি যতটুকু জানি, উনি বড় ছেলের কাছেই থাকতেন। এখন বর্তমানে, অনেক আগে হয়তো ওই ছেলেদের সাথেও থাকতেন। পরবর্তীতে উনি বড় ছেলের সাথে আসার পরে উনি বেশ অসুস্থ অবস্থায় বেশ দীর্ঘদিন সময় ঘরে, কিন্তু ওনার দেখাশোনা বা কোনো ভরণ পোষণ ওই ছেলেরা করতো না এবং তাকে দেখতে আসতো না, তার সাথে কথাও বলতো না। কি কারণে সেটা আমরা জানি না। বেশ অনেক দিন উনি দুঃখ করে অনেক সময় বলতো যে আমার ছেলেরা আমার দেখতে আসে না, এটা শুনছি। পরবর্তীতে শুনি যে উনি রাগে হোক, দুঃখে হোক, কষ্টেই হোক, নিজের সম্পত্তি যা ছিল সেগুলো উনি বলতেছে যে আমার যে নাতিরা দেখাশোনা করে আমি তাদেরকে দিয়ে যাব, যাতে পরবর্তীতে ওরা আমার জন্য দান করবে বা আমার জন্য খরচ করবে টাকা পয়সা, কিন্তু ওরা আমার জন্য কিছু করবে না। এটা উনি বলছেন, এটা আমি ওনার মুখে শুনছি। মানে শেষ বয়সে তাকে যারা ভরণ পোষণ দিল, যারা যত্ন করলো, দেখাশোনা করলো, ওই ছেলের দুই সন্তানকে, নাতিকেই সে সম্পত্তি দিবে। সে এটার জন্য আমাকেও বলছিল যে মা তুমি এটা সাথে থেকে আমার করে দাও। তো ওনাকে আমি বুঝাইছি যে খালা হয়তো আপনার দেওয়া ঠিক হবে না, কিন্তু উনি বারবারই বলতেছিল যে না আমি দিব, আমি মরে যাবো গা, তাড়াতাড়ি এই সম্পত্তিটা লিখে দিব। কিন্তু পরবর্তীতে শুনি যে ঠিকই উনি সম্পত্তিটা লিখে দিছে। লিখে দিল হলো এই যে বাড়িতে আছে। হ্যাঁ, ওনার ছেলেদের দুই ছেলেকে লিখে দিছে। ছেলেকে দেয় নাই, নাতিকে দিছে। নাতিরা আদর করতো। দাফন করতে দিল না। এই প্রসঙ্গে যদি একটু আসেন, কেন দেয় নাই? এখন আমি এখানে এসে যেটুকু দেখলাম যে ওনাকে দাফন করতে দিতেছে না, কবর খুঁড়তে দিতেছে না। কেন দিতেছে না, তার পরবর্তীতে দেখলাম যে থানা থেকে ওসি সাহেব আসছেন, পুলিশ আসছেন এবং তারা কোনোভাবেই তাকে কবর দিতে দিবে না। কেন দিবে না
শেষে ওনারা বললো যে আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি, ওনাকে বললাম যে আসলে মনে হয় সম্পত্তি নিয়ে এই ধরনের ঘটনা। তখন ওনারা বলতেছে না, সম্পত্তি নিয়ে ওনারা কোনো অভিযোগ করেননি। ওনারা অভিযোগ করছেন যে তার মাকে নাকি তার ছেলে আর ছেলের বউ মেরে ফেলছে। মানে ওনারা ওই দুই সন্তান হ্যাঁ। ওই অভিযোগটা করতেছে। জি, পরবর্তীতে ওসি সাহেব বহু চেষ্টা করছিলেন যে ওনারা তাতে মীমাংসা করে দেয়। ওনারাও বুঝতে পারছেন যে ঘটনাটা মিথ্যা, এবং এলাকার সবাই বুঝতে পারছিল যে এই মেরে ফেলছে এই ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, কিন্তু জমি দিছে এটা সত্য। কিন্তু এই জন্য ওনারা বারবার ওনাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে কি আপনারা কি চান, জমি চান না আপনারা কি চান। ওনারা তারপরে বলতেছে যে সন্দেহ হয় আমার মাকে মেরে ফেলছে। শেষে বাধ্য হয়ে ওসি সাহেব ওনার লাশটা নিয়ে গেছে। আমরা বহু চেষ্টা করছি রাখার জন্য, কিন্তু উনি আইনের গতিতে সেই লাশটা দিতে পারেনি, সেটা নিয়ে গেছে কবর, ওরা দিতে দেয়নি। আজকে পোস্টমর্টমের পরে নিয়ে আসছে, আপনি রিপোর্ট দেখতে পারেন। আপনার কাছে রিপোর্ট আমরা দেখবো, তারপরে আপনার কাছে আসতেছি আমরা। এই যে মুরব্বী, আপনার নাম কি? জানি না কিছু। আচ্ছা ভাই, এই যে কি জানি ভাই, আপনি কি লাগে আপনার? আসসালামু আলাইকুম। আপনার কি লাগে? আমার ফুবু লাগে, বড় ফুবু। কি করছিল আপনার ফুফাতো ভাইদের মধ্যে? কি সমস্যা হয়েছিল? আমার 3টা ফুফাতো ভাই, আমার ফুবুর মেয়ে নাই, 3টা ফুফাতো ভাই। হ্যাঁ। এখন এই ই করার পরে আমার যে বড় ফুফাতো ভাই বাদশা, হ্যাঁ হ্যাঁ, সে খুব ভালো লোক। এই যে বাদশা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লোক। হ্যাঁ, ফুবুরে কোন সময় মারেও নাই, এই কারণে সম্পূর্ণ বানার কথা। হ্যাঁ। আমার ছোট ফুফাতো ভাই 2টা, সেটা তারা বলছে যে মেরে ফেলেছে। তারা ফুবুরে পালছে, আমরা 1 মাস আগে, বিগত 1 মাস আগে দেখেছি। তার আচার ব্যবহার খুব ভালো। আপনার ফুফু কার সাথে থাকতো? আমার বড় ভাইয়ের সাথে থাকতো। আমরা যদি একটু যাই, আপনার মা কে ভরণ পোষণ দিছে? আমি করছি। আপনি দিছেন? ওই দুই ভাই দেয় নাই? ও দুই ভাইয়ের কাছে আগে ছিল। হ্যাঁ হ্যাঁ, পরে আমি 3 বছর ধরে আমি মায়ের বড় করছি। এখন এই যে আপনার দুই সন্তান যে জায়গা লিখে দিল, এটা কি আপনার মা ইচ্ছা করে দিচ্ছেন? আপনারা কোনো প্ররোচনা দিয়ে ভয়ভীতি দেখিয়ে না না না, ইচ্ছা করে দিছে? খুশি দিছে। খুশি হয়ে দিছে? এইটা যখন আপনার ছোট ভাইরা শুনছে, তখন থেকে আপনার মার সাথে আপনাদের সাথে এইটা নিয়ে বিবাদ সৃষ্টি হয়, তাই না? এখন সম্পদ দিল আপনার মা, আর ওই দুই ভাই হলো বঞ্চিত, আপনারা হলেন লাভবান। মাঝখান থেকে আপনার মায়ের কাটাছিড়া হইলো, টানা হেসরা হইলো, মানে শেষ সময়ের বিদায়ে। এটা আমি সাংবাদিক হিসেবে না, আমি একজন সন্ত্রাস হিসেবে বলতে চাই, এটা খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক একটা ঘটনা। কারণ সম্পত্তি এমন একটা জিনিস যে ছেলেদের সম্পত্তি না টানাটানির কারণে একটা মার শেষ বিদায়টাও মানে ভালোভাবে হইলো না। তাকে এখান থেকে পোস্টমর্টেম কইরা, মানে কাটা ছেঁড়া কইরা, মানে কি বলবো, এটা কিভাবে বলা যায় আমি জানি না। আমি খুবই মর্মাহত এই বিষয়ে, আপনাদের সবাই কমেন্টে জানাইবেন। আমি এই যে যে প্রধান শিক্ষক, আপনার নামটা বলে গেছি। মানে আফরুজ্জাহান। আপনার এই পোস্টমর্টম আপনি বলেন, আমি তো দেখতেছি আপনি পোস্টমর্টমের রিপোর্টটা একটু যদি বলেন। আসলে সারা জীবন শুধু দেখতাম যে সিনেমা কাহিনীতে দেখতাম যে এই ধরনের ঘটনা ঘটে, কিন্তু বাস্তবে যে এটা দেখবো বা এর সম্মুখীন হব এরকম একটা ভালো মানুষের, সেটা কোনোদিন কল্পনা করিনি। উনি আসলে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সবসময় অজু অবস্থায় থাকতেন, কখনো মিথ্যা কথা শুনি নাই। খুবই সহজ সরল একটা ভালো মানুষ যাকে বলা যায়, সেই মানুষটাকে পোস্টমর্টম করছে, যেটা মিথ্যা একটা অভিযোগ। তার যে ইটা আসছে, রিপোর্টটা আমার হাতে, সেটার মধ্যে লেখা আছে যে তার মাথা স্বাভাবিক, কপাল স্বাভাবিক, মুখ কান গলা সব স্বাভাবিক, চোখ মুদিত, কান স্বাভাবিক, বুক স্বাভাবিক, পিঠ পেট স্বাভাবিক, হাত হাত দুটি শরীরের সাথে লাগানো, তবে সব স্বাভাবিক। কোনো কোনো হাতে বা পায়ে সবকিছু স্বাভাবিক, কোনো জখমের চিহ্ন নাই, যৌনাঙ্গ সবকিছু স্বাভাবিক, মলদার স্বাভাবিক, শরীরের কোথাও আঘাতের চিহ্ন কিংবা কোনো মেরে ফেলছে এই ধরনের চিহ্ন নেই, তার মৃত্যুটা স্বাভাবিক। তারপরে আমরা যেটা জানি যে বিসেরা একটা রিপোর্ট আছে, এটা ঢাকা থেকে করানো হয়, পূর্ণাঙ্গ একটা রিপোর্ট আসবে, সেটা একটু সময় লাগবে। আশা করতেছি যে আমরা সেটাও মনে হয় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। আপনারা এটাই মনে করেন? আমাদের সেটাই মনে হয়, কারণ এটা মৃত্যুটা কিছু বলবেন স্বাভাবিক। ভাই, কিছু বলবেন? আসেন একটু আসেন, আপনি পরিচয়টা যদি একটু বলতেন। মোহাম্মদ আব্দুল আওয়াল, বড়কাঞ্চনপুর। এই যে আপনাদের গ্রামে একটি ঘটনা ঘটে গেল, যেটা সারা বাংলাদেশ সারা বিশ্ব আলোচিত আলোড়িত ঘটনা, এটা আপনারা কিভাবে দেখছেন? মানে সমাজ কোন দিকে এগিয়ে যাচ্ছে? মানে এই যে সমাজের আজকে এই অবস্থা, আপনারা কোনোদিন দেখছেন এই ধরনের ঘটনা? আসলে বিষয়টা সমস্ত কিছু ভুল বুঝাবুঝি, ভাইদের মধ্যে একটু ভুল বুঝাবুঝির কারণে এই ঘটনা ঘটছে। আসলে ওনার বয়স হয়ে গেছে প্রায় 90-এর উপরে। আমরা জানি, আমাদের জানা মতে বাদশা মিয়ার মা, ওনা অনেক দীর্ঘদিন যাবত এই বাড়িতে থাকে, বাদশা মেয়ের কাছে থাকে, তার দেখাশোনা, খাওয়া দাওয়া, ওষুধপত্র সব সেই বাদশা মেয়ে ব্যবস্থা করে। এবং তার মৃত্যুটা আমরা জানি স্বাভাবিক, তার বার্ধক্যজনিত কারণে তার মৃত্যুটা স্বাভাবিক। তার বয়স হয়ে গেছিল এবং
তার শ্বাসকষ্টজনিত একটা রোগ ছিল। তাহলে ছেলেরা কেন স্বাভাবিকভাবে তাকে দাফন করতে দিল না? ছেলেরা ওনার নামে কিছু সম্পত্তি ছিল, ওনার স্বামী ওনাকে কিছু সম্পত্তি দান করেছিল, সেই সম্পত্তিগুলা ওনার স্বইচ্ছায় ওনার দুইটা নাতিকে দান করেছে। মানে বড় ছেলে না? বড় ছেলের ঘরে দুইটা নাতি আছে, তাদেরকে স্বইচ্ছায় তারা দেখাশোনা করছে, ঔষধপত্র যাত মানে সমস্ত খরচ তার বহন করছে। সেই দাদি খুশি হইয়া দুইটা নাতিকে তার সম্পত্তিটুকু দান করছে। সেই ক্ষেত্রে তার অন্য দুই চাচা মানে বাদশাহ মিয়ার দুই ছোট ভাই, তারা এই লাল বানুর দুই ছেলে, হ্যাঁ লালবানোর ছোট দুই ছেলে, তারা এই বিষয়টাকে ভালোভাবে দেখে নাই এবং তারা চেষ্টা করছিল ওই সম্পত্তিটা হাতিয়ে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত তারা পারে নাই এবং এই মৃত্যুটাকে অবমৃত্যু বলে তারা দাবি করার চেষ্টা করছিল। আসলে তা না, আমরা গ্রামবাসী সবাই জানি। এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব ছিল, আমাদের উপজেলা থেকে লোকজন আসছিল, তারপরে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, তারপরে থানা থেকে ওসি সাহেব নিজে আসছিল, সে এসে দেখে গেছে এবং এলাকার সমস্ত লোকের কাছে জানা হয়েছে যে মৃত্যুটা তার স্বাভাবিক মৃত্যু। না, আরেকটা প্রশ্ন আপনাকে করি, এটা নিরপেক্ষ প্রশ্ন। মানে এই যে এক ছেলের সন্তানকে দিল, এটা কি সবাইকে নিয়ে বসে দিতে পারতো না? হ্যাঁ, বৈশাখ দিতে পারতো। সে বলছে যে না, আগেও বলছে যে আমার দেখাশোনা ভরণ পোষণ যারা করে আমি স্বইচ্ছায় তাদেরকে দান করলাম। মানে সেটা আগেই বলে রাখছে? আগেই বলে রাখছে। এখানে আমাদের বা অন্য কারোর কোনো হাত নাই বা কারো বলার কিছু নাই। আপনারা দেখছেন এই যে মুরব্বী, আসসালামু আলাইকুম, কত বয়স আপনার? আপনার বোন? আপন বোন? বড় আপনার? এই যে আপনার বড় বোনের যে এই হাল হইলো শেষ বিদায়ের সময়, আপনি কি বলবেন? এটা কি ঠিক হয়েছে? ঠিক হয় বাবা, হ্যাঁ, মোটাই ঠিক হয় নাই, মোটাই ঠিক হয় নাই। আমি আমার বাংলাকে বলছি, দেখাতে বলছি আমার বোনেরা তোরা তো করিস না, তোরা তো করিস না, জায়গা পাবি, তোকে জায়গা দিয়ে দেবো। আমি এটা ঠিক রুচি না, মঙ্গলবারে গিয়ে আমি রবিবারে গিয়ে আমি গল্লি করে দিয়ে দেবো। আমার বড় ভাই আমার বোনটারে গাজীপুর পাঠাইছে, পাঠাইছে, পুষমারা পাঠাইছে, তারপরে শান্তি হয়েছে। ঠিক আছে। আপনারা আছেন জিয়া হাসানের সাথে। জিয়া হাসান, আপনাদের দেখাইলাম একটি মানে এই ধরনের নিউজ। আমার সাংবাদিকতা পেশায় প্রথম আমি এই ধরনের নিউজ কখনো এয়ার করি নাই। ভালো থাকবেন সবাই, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কোনো মায়ের, আমি শেষমেশ বলতে চাই, কোনো মায়ের যেন এইরকম বিদায় না হয়। প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা যেন সম্মানের সহিত এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে, সেই প্রত্যাশা জানিয়ে আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসলে এখানে হৃদয় বিদারক একটি ঘটনার সৃষ্টি হয়েছে আপনাদের। হ্যাঁ, আবার শেষমেশ যদি একটু বলতেন, মানে আমি নিজেই মানে আসলে আমি কি বলবো, আমি এতটাই আপসেট যে আমি নিজেই কল্পনা করতে পারি না। আমারও দুইটা ছেলে আছে বা প্রত্যেকেরই সন্তান আছে। আমরা কত আদর যত্ন মায়া মমতা ভালোবাসা দিয়ে সেই সন্তানদের বড় করি, আর শেষ বয়সে যদি সন্তানের কাছে সম্পত্তির মূল্য মায়ের চেয়ে বেশি হয়, এর চেয়ে হৃদয় বিদারক আর কিছু হতে পারে না। একটা মা হয়তো তার সন্তানকে একটু সম্পদ যদি নাও থাকে, তারপরেও তাদের মায়েরকে ভরণ পোষণ করার দায়িত্ব সন্তানের। আর সেখানে ভরণ পোষণ তো দূরে থাক, তার লাশটা নিয়ে ছিনিমিনি খেললো, তার শরীরটাকে অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে সে কেটে, মানে আমি এটা ভাবতে পারি না, এটা আমি ভাবতেই পারি না। ভালো থাকবেন সবাই। আপনারা দেখছিলেন প্রত্যেকে একটি কথা, মানে আমি শেষমেশ বিদায় নিচ্ছি। আপনারা সবাই এই মায়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।